রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার নানাবিধ কৌশল বিশ্ব রাজনীতিতে নতুন কিছু নয়। তবে সেই কৌশলের নির্মম শিকার যখন একটি দেশের প্রধান আর্থিক খাত হয়ে দাঁড়ায়, তখন তা পুরো অর্থনীতির জন্যই আত্মঘাতী রূপ নেয়। সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশকে নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে, তা যেন এই চরম সত্যকেই আবার সামনে দাঁড় করিয়েছে। এক পক্ষের রাজনৈতিক উদ্দেশ্য এবং সাধারণ মানুষের নাছোড়বান্দা হুজুগ মিলে কিভাবে একটি মজবুত ব্যাংককে খাদের কিনারে ঠেলে দিচ্ছে, তার ভেতরের সমীকরণ অত্যন্ত জটিল এবং উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে একটি সাধারণ ধারণা প্রচলিত রয়েছে যে ইসলামী ব্যাংক মূলত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তথা জামাত ইসলামের প্রধান আর্থিক উৎস। এই ধারণার ওপর ভর করেই ব্যাংকটিকে তথাকথিত দলমুক্ত করার নামে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকিং খাতের ভেতরের চিত্র যারা বোঝেন, তারা জানেন যে কোনো ব্যাংক সরাসরি কোনো রাজনৈতিক দলকে তহবিল সরবরাহ করতে পারে না। ব্যাংক থেকে যা পাওয়া যায় তা হলো এক ধরনের ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সাপোর্ট। দলের নেতাকর্মীরা নিয়মতান্ত্রিক উপায়ে ঋণ পান এবং সাধারণ কর্মসংস্থান তৈরি হয়, যা থেকে ব্যক্তি পর্যায়ে অর্জিত আয় দিয়ে তারা নিজেদের রাজনৈতিক তৎপরতা চালান। মালিকানা বদল হলেও এই কাঠামোগত সুবিধা পুরোপুরি বন্ধ করা কঠিন, যার প্রমাণ মিলেছে বিগত বছরগুলোতেও। রাজনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পরও ছদ্মবেশে কিংবা ভিন্ন নামে ঋণ প্রবাহ সচলিত ছিল। এমনকি ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মতো ক্ষুদ্র ঋণ কর্মসূচিগুলো, যেখানে আদায়ের হার 98% ওপরে, তাও ব্যাংকটির জন্য সবসময় লাভজনক একটি প্রজেক্ট হিসেবে বিবেচিত হয়ে এসেছে। সমস্যাটি রাজনৈতিক প্রচারণায় নয়, সমস্যাটি তৈরি হয়েছে ব্যাংকের ভেতরের আর্থিক ক্ষতের গভীরতায়। বিগত বছরগুলোতে বড় ধরনের মালিকানা পরিবর্তনের পর ব্যাংকটি থেকে নামে বেনামে প্রায় 87,000 কোটি টাকার ঋণ বের করে নেওয়া হয়েছে বলে তথ্য রয়েছে। বর্তমানে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,86,000 কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণই প্রায় 94,000 কোটি টাকা। এই বিশাল অঙ্কের খেলাপি ঋণের একটি বড় অংশই অদূর ভবিষ্যতে ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। এমন একটি ভঙ্গুর পরিস্থিতিতে যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ব্যাংকের অভ্যন্তরীণ আর্থিক পুনরুদ্ধার বা রিকভারি নিশ্চিত করা, সেখানে পুনরায় শুরু হয়েছে রাজনৈতিক আধিপত্য বিস্তারের লড়াই। এই রাজনৈতিক ডামাডোল এবং আন্দোলনের জেরে সাধারণ আমানতকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে ব্যাংকটি থেকে প্রায় 4,500 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে না পেরে ব্যাংকটি এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে জরুরি ভিত্তিতে 10,000 কোটি টাকার তহবিল সহায়তা চাচ্ছে। এই সংকটকালীন সময়ে নীতি নির্ধারকদের পক্ষ থেকে যেখানে আমানতকারীদের আশ্বস্ত করার কথা ছিল যে তাদের টাকা সম্পূর্ণ নিরাপদ, সেখানে সংসদে পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং শেয়ার মালিকানা ফেরত দেওয়ার মতো রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। আর্থিক খাতের একটি নিয়ম হলো পৃথিবীর কোনো ব্যাংকই তার মোট গ্রাহকের 5% নগদ টাকার চাহিদা একসঙ্গে মেটাতে পারে না, কারণ আমানতের টাকা অলস বসে থাকে না, তা বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রকল্পে ঋণ হিসেবে খাটানো হয়। ফলে গ্রাহকদের মধ্যে যদি একবার অবিশ্বাস তৈরি হয় এবং সবাই একসঙ্গে টাকা তুলতে লাইনে দাঁড়ায়, তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাংকও দেউলিয়া হতে বাধ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হয়তো ব্যাংক পরিবর্তনের সহজ পরামর্শ দিচ্ছেন, কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে অর্থনীতি কোনো রং তামাশার জায়গা নয়। ইতোপূর্বেই দেশের বেশ কয়েকটি দুর্বল ব্যাংকের প্রায় 1.5 লাখ কোটি টাকার আমানত সামলাতে হিমশিম খাচ্ছে পুরো খাত। সেই তুলনায় ইসলামী ব্যাংক হলো একটি বিশাল হাতি। এর পতনের অর্থ দেশের পুরো ব্যাংকিং সেক্টরে এক মহা বিপর্যয় নেমে আসা। অর্থনীতি টিকে থাকে মূলত একটি অদৃশ্য বিশ্বাসের ওপর। সরকার যখন কাগজের টুকরোকে 1,000 টাকা বলে, সমাজ তা বিশ্বাস করে বলেই তার মূল্য তৈরি হয়। ব্যাংকের ক্ষেত্রেও এই বিশ্বাসই মূল চালিকা শক্তি। এই বিশ্বাস যদি পুরোপুরি ভেঙে পড়ে, তবে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রাখা শুরু করবে। এমনিতেই বাজারে মূল্যস্ফীতির চাপ রয়েছে, তার উপর ব্যাংকিং ব্যবস্থার বাইরে নগদ টাকার প্রবাহ বাড়লে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। ব্যবসায়ীরা ঋণ পাবেন না, বিনিয়োগ স্থবির হয়ে পড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি বন্ধ হয়ে যাবে। অর্থনীতিবিদরা মনে করেন রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার জন্য অনেক পথ খোলা থাকতে পারে, কিন্তু দেশের মূল অর্থনৈতিক স্তম্ভে আঘাত করা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। ইসলামী ব্যাংকে নিয়ে এই বিপজ্জনক খেলা শেষ পর্যন্ত জামাত কিংবা সরকারের চেয়ে দেশের সাধারণ মানুষ এবং সামগ্রিক অর্থনীতির ওপরই সবচেয়ে বড় আঘাত হানবে। দেয়ালের ফাটল সংস্কার না করে যদি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলতে থাকে, তবে সেই দেয়াল ধসে পড়ার দায় এড়ানোর সুযোগ কারও থাকবে না। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।